সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আমাদের এসএসসি বইয়ের খুব জনপ্রিয় কিছু অধ্যায়ের মধ্যে একটি হচ্ছে প্রবাস বন্ধু অধ্যায়টি। এটি সৈয়দ মুজতবা আলীর লেখা একটি গল্প। গল্প আমি বলি, গল্প থেকে গল্প বলার পর আমি কেন থেমে গেছি ওই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। এই প্রবাস বন্ধুরা আসলে ওনার একটি গল্প গ্রন্থ আছে দেশে বিদেশে। নাম কি? দেশে দেশে বিদেশে। ওই এই যে গল্পগ্রন্থ, এই গল্পের গ্রন্থের একটা অংশ এই গল্পগ্রন্থের একটা অংশ বা ওনার ওই লেখার একটা অংশ হচ্ছে কি এই প্রবাস বন্ধু লেখাটি। এই প্রবাস বন্ধু লেখাটি এটা হচ্ছে ওনার সবচেয়ে জনপ্রিয়, ওনার সবচেয়ে সবচেয়ে জনপ্রিয়, মানে ওনার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ বলতে পারো। এই প্রবাস বন্ধুর যে উৎস থেকে নেওয়া আছে দেশে বিদেশে, দেশে বিদেশে হচ্ছে ওনার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ। এবং এই দেশে বিদেশের মধ্যে আমরা এমন অনেক লেখা পড়ছি যেগুলো হচ্ছে আমরা আগের ক্লাসে পড়ে আসছি। যেমন তোমরা পাঠান মুলুকে পড়ছো। এছাড়া এইচএসসিতে গেলে আরেকটা জিনিস পাওয়া যায় হচ্ছে গন্তব্য কাবুল। এইচএসসিতে গেলে আরেকটা গল্প পাওয়া যায় গন্তব্য কাবুল, বা আগে পাঠানমুলুক আরও কিছু গল্প আমরা পেয়ে আসছি, পেয়ে হচ্ছে যে পড়ে আসছি। এগুলো সব হচ্ছে এই দেশি বিদেশি থেকে নেওয়া গল্পের অংশ, দেশি বিদেশি থেকে নেওয়া কি গল্পের অংশ। আচ্ছা, এখন সৈয়দ মুজতবা আলীকে নিয়ে বলি। সৈয়দ মুজতবা আলীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে 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 কি জনপ্রিয় লেখক, না সবচেয়ে জনপ্রিয় রম্য লেখক। দুঃখিত, আচ্ছা আমি এটা আমি আমি একটু ভালো করে বলি। এটা বললে আসলে কনফিউশন তৈরি হবে। সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ জন্নার লেখক, মনে করো ভ্রমণ কাহিনী, এইটা আমি ব্যাখ্যা করতেছি। ভ্রমণ কাহিনীর লেখক, সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কাহিনীর লেখক। এবং ওনার ভ্রমণ কাহিনীগুলো হয় রম্য ঘরানার। ওনার ভ্রমণ কাহিনীগুলো কি ঘরানার হয়? রম্য, মানে মজা নিয়ে উনি লেখে। ওনার লেখার মধ্যে কি একটা মজা পাওয়া যায়, উনি লেখা পড়ে একটা মজা পাবে। এই প্রবাস বন্ধু পড়বো না, দেখবা এখানের মধ্যে একটা মজা আছে, একটা আলাদা মজা আছে। এখানে ওনাকে বলা হয় কি সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কাহিনীর লেখকদের একজন, বা সবচেয়ে জনপ্রিয় বলা হয়, একদম নিঃসন্দেহে ওনাকে একদম সবচেয়ে জনপ্রিয় বলে। লেখা হচ্ছে রম্য ঘরানার লেখালেখি করে উনি, রম্য ঘরানার লেখালেখি করে। আচ্ছা, তো এই হচ্ছে প্রবাস বন্ধুর সৈয়দ মুজতবা আলীর কাহিনী। কিন্তু সৈয়দ মুজতবা আলীর এই যে প্রবাস বন্ধু গল্পটা, এই গল্পটা আমি একটু প্রেক্ষাপট বলি। সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানে, কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানের কৃষি কৃষি বিজ্ঞান, কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করেন। কি করেন? অধ্যাপনা। উনি হচ্ছে আফগানিস্তানের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করেন। কোন কলেজ? কৃষি বিজ্ঞান কলেজ। কোন কলেজ? কৃষি বিজ্ঞান কলেজ। ভালো করে খেয়াল রাখুন। উনি যখন আফগানিস্তানের কৃষি বিজ্ঞান কলেজে যখন অধ্যাপনা করতে যাচ্ছিল, এই অধ্যাপনা করতে যাওয়ার পরে ওইখানে অধ্যক্ষ একজন ছিল। ওই কলেজের কি ছিল? কৃষি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মানে হচ্ছে কলেজের প্রিন্সিপাল আর কি। অধ্যক্ষ ওনার নাম হচ্ছে জিরার। অধ্যক্ষ ওনার নাম কি? আল্লাহ, এখানে তো লাল পড়ে যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে শেষ করে দিচ্ছি। অধ্যক্ষ ওনার নাম হচ্ছে কি? জিরার। অধ্যক্ষ জিরার সাহেব ওনাকে একজন লোক দিয়েছিল। ওনাকে একজন কি দিছিল? লোক দিছিল। এই অধ্যক্ষ জিরার ওনাকে একজন লোক দিছিল। এই লোক, আচ্ছা এটা লাগবে না। লোকটা দিছিল, লোকটা হচ্ছে ওনার চাকর, মানে ওনাকে চাকর হিসেবে একজন লোক দিছিল। এই চাকর যে লোকটাকে দিছিল ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। ওনার নাম কি? আব্দুর রহমান। ওর নাম কি? এই যে আব্দুর রহমান, এই আব্দুর রহমান আজকের প্রবাস বন্ধু। এই আব্দুর রহমানকে আজকের প্রবাস বন্ধু। আব্দুর রহমানকে আজকের প্রবাস বন্ধু। এই প্রবাস বন্ধু হচ্ছে কে? এই আব্দুর রহমান। প্রবাস বন্ধু কে? আব্দুর রহমান। তাহলে বুঝছো, উনি যখন আফগানিস্তান কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা করতে গিয়েছিল, অধ্যাপনা করতে যাওয়ার পরে
ওই সময় ওই কলেজের অধ্যক্ষ যিনি ছিল, অধ্যক্ষ জিরা সাহেব ওনাকে একজন কি দিছিল, চাকর দিছিল। চাকর কি দিছিল? চাকরটার নাম কি? আব্দুর রহমান। ওই চাকরটা হচ্ছে আজকের গল্পের আমাদের যে প্রবাস বন্ধু, বিখ্যাত প্রবাস বন্ধু। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা কিছুদিন আগে আমার সাথে কয়েকজনের এসএসসি স্টুডেন্টের কথা হয়েছিল, আমার কোচিংয়ে যারা পরীক্ষা দিচ্ছ এদেরও অনেকের সাথে আমার মানে কথা হয়েছিল। এদের মধ্যে অনেকে মানে এখনো উদাসীন আছো। তোমরা এখনো কি আছো? অনেকে উদাসীন আছো। তোমরা কেন ভাবছো যে আমাদের অনেক সময় বাস্তবতা হচ্ছে খুবই নির্মম। বাস্তবতা কি? খুবই নির্মম। আমি তোমাকে একটা দাঁড়াও, আমি একটা খালি স্লাইড নিই। বাস্তবতা খুবই নির্মম। সত্য কথা হচ্ছে বাস্তবতা হচ্ছে নির্মম। বাস্তবতা কেমন? নির্মম। বাস্তবতা হচ্ছে দুঃখিত, বাস্তবতা হচ্ছে নির্মম। কেন নির্মম আমি তোমাকে একটু বলি। তোমার এখন সময় কত? আজকে কয় তারিখ? আজকে আমি এই ক্লাসটা যখন নিচ্ছি তখন হচ্ছে যে ফেব্রুয়ারির 26, ফেব্রুয়ারি 26 তারিখ। তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল 21। রোজা এখন কিন্তু রোজা চলতেছে। রোজা শেষ হবে আনুমানিক মার্চ 20। রোজা আমি তোমাকে একদম ভালো করে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। রোজা শেষ মার্চ 20 হচ্ছে কি? রোজা শেষ হবে। এরপরে তোমার আর কমপক্ষে 3 দিন যাবে না? কমপক্ষে 3 দিন যাবে না ঘোরাফেরা? 3 দিন যদি ঘোরাফেরা জায়গা, তাহলে তোমার চলে আসছে কত? মার্চ 23। এরপর পড়ার ফ্লোতে ব্যাক করতে হবে না? পড়ার ফ্লোতে ব্যাক করতে আরো 2 দিন লাগবে। 2 দিন যদি জায়গা, তাহলে এরপরে আসতে কত? মার্চ 25। মার্চ 25 যদি হয়, মার্চ 25 এর পরে এপ্রিল 21 আসতে আর কয়দিন আছে? আনুমানিক মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট হচ্ছে আনুমানিক হচ্ছে 25 দিনের মতো। কতদিন? 25 দিন। তুমি একদম প্রপারলি পড়তে পারবা 25 দিন। রোজার মধ্যে কি পড়তে পারবা না? অবশ্যই পড়তে পারবা। আমরা মানসিকভাবে এত বাজে অবস্থার মধ্যে আছি, মানসিকভাবে এত দুর্বল যে আমরা রোজায় ভাবে আমরা পড়া হয় না। রোজায় অনেক বেশি পড়তে পারবো। আমি 25 দিন আগে হিসাব কেন দিচ্ছি আমি বলি। এই 25 দিন হচ্ছে তোমাকে কি করতে হবে? শুধু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা প্লাস রিভিশন। পরীক্ষা কি তোমার বিভিন্ন কোচিং গিয়ে পরীক্ষা দিতে পারো। আমার লাস্ট 5 দিন কোথাও বেরোবো না, লাস্ট 5 দিন কোথাও বেরোবো না। কিন্তু এর আগে 20 দিন তুমি চাইলে বিভিন্ন কোচিং গিয়ে পরীক্ষা দিতে পারো, বা তুমি বাসায় পরীক্ষা দিতে পারো। তুমি অনলাইন থেকে প্রশ্ন ডাউনলোড করে অনলাইন পরীক্ষা, যেভাবে হোক তুমি পরীক্ষা দিবা আর রিভিশন। এই 25 দিন হচ্ছে রিভিশন। আর রোজার মধ্যে আজকে ফেব্রুয়ারি 26 তো 20 ইয়া বললাম। আমি যদি মনে করো ফেব্রুয়ারি যেহেতু 28, ফেব্রুয়ারি মাসে 28 দিনের, তাহলে এই মাস শেষ মার্চের 20 তারিখ পর্যন্ত তুমি দেখবে এখানে 2 দিন তোমার চলে গেছে গা। তাহলে আমি যদি ওইখানে যদি আমি 18 দিন ধরি, বা 18 দিন আসলে তুমি আসলে পড়বা বলে আমার বিশ্বাস হয় না, তোমরা এত ফালতু। স্টপ। 18 দিন যদি আমি তাও ধরে রাখি, বা আমি আচ্ছা বাদ দিই, 18 বাদ 15 দিন। কয়দিন? 15 দিন। এই 15 দিন তোমাকে যদি তোমার কোনো পড়া বাকি থাকে, এখন যদি তোমার পড়া বাকি থাকে, তাহলে তুমি হচ্ছে একটা লুজার। একদম বাস্তব সত্য কথা। যদিও কষ্ট লাগে, যদিও খারাপ লাগে, তুমি লুজার। কিন্তু এই 15 দিন তুমি চাইলে তোমার এই যে আমি যে তোমাকে আজকে বকা দিলাম, এই বকা থেকে তুমি কামব্যাক দিতে পারবা। এই বকা থেকে তুমি যদি কামব্যাক দেওয়ার জন্য জাস্ট এই 15টা দিন নাও। এই 15 দিনে তোমার যা পড়া আছে সব শেষ করো। এই রোজার মধ্যে অনেক পৃথিবীর অনেক বড় বড় ঘটনা হয়ে গেছে, ইসলামের কোরআন নাজিল হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, তারপর অনেক কিছু হয়। গত বছর এডমিশন টেস্ট, অনেক বড় বড় এডমিশন টেস্টগুলো রোজার মধ্যে হয়েছে। অনেক রোজার মধ্যে এসএসসি পরীক্ষা হইতো, আগে এইচএসসি পরীক্ষা হইতো, কত কিছু হচ্ছে রোজার মধ্যে। মানুষ পড়তেছে না, নিজেকে ওই দুর্বল ভাবিও না এখনো। এই 15 দিনও তোমার যদি আর কোনো পড়া বাকি থাকে, এই পড়াগুলো সবগুলো এই 15 দিনে শেষ করো। আর এই লাস্টের 25 দিন, বা 25 দিন বাদ দিয়ে 20 দিন যদি ধরি, এই 20 দিন পরীক্ষা প্লাস রিভিশন দাও। তাহলে দেখবা তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি এগুলো যদি আমি এখানে যে হিসাবটা দেখাইলাম, এই হিসাবটা যদি তোমার বাহিরে যায়, তোমার যদি এখনো সিলেবাস শেষ না হয়, এবং তুমি যদি রোজার মধ্যে যদি শেষ করতে না পারো, এরপরে রোজার পরবর্তী তুমি এই সময় যদি তুমি রিভিশন দিতে না পারো, তাহলে তুমি খুব বাজে ধরনের একটা রেজাল্ট করতে পারবা। তুমি হয়তো আশাও করতেছো না, তুমি হয়তো ভাবতেছো এসএসসি পরীক্ষা এতদিন কাটাই চলে আসছি না, কিন্তু তোমরা যে এসসি দাও নাই, তো তোমরা আসলে বোর্ড পরীক্ষা দিছো অনেক আগে, বুঝছো? তোমরা বোর্ড পরীক্ষা দিছো অনেক আগে। আর তোমরা বোর্ড পরীক্ষা দিছো নাকি? আচ্ছা, তোমাদের মানে পিএসসি দাও নাই। তুমি যদি পিএসসি না দিয়ে থাকো, তাহলে তোমাদের বোর্ড পরীক্ষা দেওয়ার তোমাদের এটাই হচ্ছে সম্ভবত আমাদের, আচ্ছা সম্ভবত তোমার এটাই হচ্ছে প্রথম বোর্ড পরীক্ষা। তোমার যদি এটা প্রথম বোর্ড পরীক্ষা, তুমি তাহলে ওই বোর্ড পরীক্ষা বসার যে একটা মেন্টাল প্রেশার থাকে, যে এনভায়রনমেন্ট, তুমি এনভায়রনমেন্ট এখন ফেস করো নাই, যেহেতু করো নাই, তুমি আসলে ওইটা এখন বুঝবাও না। তুমি যখন বসবা, বসার পরে বুঝবা, বসার পরে যেন কখনো আফসোস করতে না হয়, পিছনে ফিরে যেন কোনো আফসোস করতে না হয়, ওই জিনিসটা বসো।
আর একটা কথা বলি, তোমাদের আসলে এসএসসি পরীক্ষা ভালো করার কোনো বিকল্প নাই। একটা যদি ভালো কলেজ না পাও, একটা ভালো নাম্বার যদি গেইন করতে না পারো, একটা ভালো কলেজ পাবো না। ভালো কলেজ না পারলে কি হবে, লস কি আমি তোমাকে বলি, মেন্টালি একটা ডিপ্রেশনে পড়ে যাবে। সত্য কথা, ফ্রেন্ড সার্কেল যখন দেখবা ভালো ভালো জায়গা যাচ্ছে, নিজে যখন নিজের অবস্থান অনুযায়ী নিজে যখন ভালো জায়গায় যেতে পারবা না, ডিপ্রেশন পড়ে যাবে। ওই জায়গা থেকে কাটে উঠতে হতে দেখবে এইচএসসি শেষ হয়ে গেছে, শেষ, লাইফ শেষ ওখানে, ডিরেক্ট শেষ। এইচএসসি যদি মানে কোনোভাবে মারা খাও, লাইফ এখানে শেষ। এসএসসিতে খারাপ করলে কি এইচএসসিতে ভালো করা যায় না? ভালো করা যায়। এটা কম পার্সেন্ট, কত পার্সেন্ট? 5%। 5%। তুমি ওই এক্সেপশন হবে, এটা গ্যারান্টি কি? তুমি 95% যেটা বড় সংখ্যা ওখানের মধ্যে থাকো, যারা হচ্ছে ভালো করছে, এসএসসি ভালো করছে, এইচএসসি ভালো করছে, ওই বড় সংখ্যার মধ্যে থাকো, একটা ভালো নাম্বারের জন্য পড়ো। এসএসসি ভালো করার কোনো বিকল্প নাই। আর তোমার বাবা মার চেহারা দিকে অন্তত একবার করে তাকাবা, প্রতিদিন তাকাই দেখবা ওনাদের কষ্টগুলো একটু অনুভব করার চেষ্টা করবা। যদি বাস্তবিকভাবে মানুষ হয়ে থাকে তাহলে দেখবা ওই কষ্টগুলো অন্তত অনুভব করবা। আমি জানি পরিবারে অনেক ধরনের ঝগড়া হয়, অনেক কিছু হয়, আমাদের অনেক সময় বিরক্ত লাগে, কিন্তু বাস্তবিকভাবে ওদের চেহারা দিকে যদি মাঝে মধ্যে তাকাও, যখন ওই মানুষ হিসেবে তাকাও, তাহলে দেখবা ওই জিনিসটা অনুভব করতে পারতেছো। ওই জিনিসটা যখন অনুভব করতে পারবা, তখন এসে তোমার আসলে পড়ার ফ্লোতে আসবে। আর এখন যদি বলো এখনো হচ্ছে না, এই অজুহাত ওই অজুহাত, এখন যদি তুমি কোনো অজুহাত দাও, তাহলে তুমি আর কখনো ওই জায়গা থেকে তুমি উঠে আসতে পারবে না। এখন আর কোনো অজুহাত না। আজকে থেকে তুমি একদম খুব ভালোভাবে একটা পড়ার ফ্লোতে চলে যাবা। আজকে থেকে তুমি খুব ভালোভাবে একটা পড়ার ফ্লোতে চলে যাবা, কোনোভাবে আর কোনো অজুহাত না। নিজের সর্বোচ্চতা দাও, এসএসসি খুব ভালো একটা রেজাল্ট করার পরে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে মিষ্টি খেয়ে যাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা এখন পড়ায় চলে আসি। আচ্ছা, তো এতটুকু শেষ। আশা করি এখানে আর কোনো কাহিনী নেই, আমরা তাহলে পড়ায় চলে যাবে। বাসা পেলুম কাবুল। কোথা থেকে? কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। কিসে রাজধানী? রাজধানী লিখে রাখি শুধু। বাসা হচ্ছে কাবুল, হচ্ছে কি আফগানিস্তান রাজধানী। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে। কত মাইল দূরে? 2.5 মাইল দূরে খাজামুল্লাহ গ্রামে। কোন গ্রামে? খাজামুল্লাহ গ্রামে। কোন গ্রামে? খাজামুল্লাহ গ্রামে। তাহলে আমাদের লেখক বাসা পেয়েছে কোথায়? খাজামুল্লাহ গ্রামে। এটা কোথায়? কাবুলে। কাবুল থেকে কতটুকু দূরে? 2.5 মাইল দূরে গ্রামে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেল, বাসার সঙ্গে সঙ্গে কি পাইছে? চাকরও পাইছে। এবং অধ্যক্ষ জিরার উনি হচ্ছে, যিনি হচ্ছে কলেজের প্রিন্সিপাল, যার কথা বলছে, যাতে হচ্ছে কি উনি যাতে হচ্ছে ফরাসি। এগুলো সবগুলো লিখবা, আমি যেগুলো দাগাচ্ছি সবগুলো মাস্ট দাগাবা এবং সবগুলো লিখবা, মাস্ট মাস্ট মাস্ট। অধ্যক্ষ জিরা যাতে ফরাসি, কাজে কায়দা মাফিক আলাপ করে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। অধ্যক্ষ জিরা হচ্ছে পরিচয় করা দিচ্ছে কি, চাকরের নাম হচ্ছে আব্দুর রহমান। আপনার সব কাজ করে দিবে, আপনার কি করবে? সব কাজ করে দিবে। এবং জুতা বুরোশ মানে জুতা পালিশ করা থেকে খুন খারাপি, মানে আপনি যদি খুন খারাপি করা লাগে ওই কাজও সে করে দেবে। কি উনি উনি হরফন মোলা। উনি কি? উনি হচ্ছে হরফন মোলা। হরফন মোলা মানে কি? এটা আফগানিস্তানের একটা কথা। হরফন মোলা মানে হচ্ছে সকল কাজের কাজী, মানে যে হচ্ছে কি সকল কাজে এক্সপার্ট, যে কি সকল কাজে এক্সপার্ট, মানে সকল কাজে দক্ষ। জিরাজ সাহেব কাজের লোক। জিরাজ সাহেব কেমন লোক? কাজের লোক। কাজের লোক বলতে কি মানে উনি খুব এক্সপার্ট বা চঞ্চল মানুষ, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান। মানে কি ওই টকশো আছে না, টকশো করে কাটায়। কাবুলে এর নাম, কাবুলে কি এর নাম কাজ ও রভোয়া। বিকালে দেখা, ও রভোয়া মানে কি বিকালে দেখা হবে। এটা ও এর পরে একটা স্পেস হবে, স্পেসটা পরে নেই। ও রভোয়া বিকালে দেখা হবে বলছে, ও রভোয়া বিকালে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2 দিন নরদানব দেখেছি। আমাদের লেখক কাবুল শহরে কয়টা নরদানব দেখছে? 2টা। কয়টা কি দেখছে? নরদানব দেখছে। কয়টা দেখছে? 2টা নরদানব দেখছে। তার একটি আব্দুর রহমান। ওই 2টা নরদানবের একজন হচ্ছে আব্দুর রহমান, একজনকে আব্দুর রহমান। পরে ফিরে দিয়ে মেপে দেখছিলাম 6 ফুট 4 ইঞ্চি। আব্দুর রহমান উচ্চতা কত? তাহলে 6 ফুট 4। এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ। যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো মাছ দেখাবা, না দেখালে পরীক্ষা ধরা খাবা, একদম সত্য কথা, পরীক্ষা ধরা খাবা। পরে ফিতে দিয়ে মেপে দেখলাম 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বা মিলিয়ে চড়। বলছে লক্ষ্য করছে কি সে হচ্ছে কি লম্বায় যেরকম সে চড়ায়ও ওরকম। আমি তোমাকে দেখাই, মনে করো সে লম্বা লম্বা হচ্ছে এত বিশাল, বুঝছো? আচ্ছা আচ্ছা, পাতা তো দেওয়া লাগবে। আচ্ছা মনে করো এটা, আচ্ছা মাথা দেওয়ার তো জায়গা রাখিনি। এটা হচ্ছে কি আব্দুর রহমান। এটাকে আব্দুর রহমান ও হচ্ছে যেরকম লম্বা চড়াই ওরকম লম্বা, লম্বাই তো বড়, চড়াইও আবার কি এরকম বড়। কি বলছেন? উপস্থিত লম্বা মেলে চড়া, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো মানে হাতগুলো কি হয়েছে? হাতগুলো হাঁটু পর্যন্ত নেমে আসছে এবং আঙ্গুলগুলো দুগাদি মত্তমান। মত্তমান কি ঝুলন্ত, মত্তমান কলা হয়ে চলছে। আঙ্গুলো দেখে মনে হচ্ছে কি আঙ্গুলগুলো মত্তমান কলা হয়ে চলছে। আমি তোমাকে দেখাই এ, আচ্ছা মাথাটা আঁকি ফেলি।
হাতগুলো কি একদম হাঁটু পর্যন্ত নেমে এসছে, আঙ্গুলগুলো হচ্ছে কি মত্তমান মানে কলার মতো হয়ে ঝুলতেছে, দেখতে মনে হচ্ছে কলা, বুঝছো? ওফ কি জোস, আর্টের উপরে আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, বুঝছো? বুঝছো, হাত দুখান হচ্ছে হাঁটু পর্যন্ত, এবং পাগুলো আচ্ছা পাগুলো ডিঙি নৌকার মতো বলা হয়েছে, বা এগুলো সব বলা হয়েছে, আমি যখন বলবো তখন আমি তোমাদেরকে ওভাবে দেখাচ্ছি, বুঝছো? তাহলে কি বলছে, হাতগুলো হচ্ছে হাঁটু পর্যন্ত নেমে এসছে এবং আঙ্গুলগুলো মত্তমান করা হয়, পা দুখানা ডিঙি নৌকার সাইজ, পা দুখানা কিসের সাইজ, ডিঙি নৌকার সাইজ, এই মনে করো এই পাগুলো এগুলো মানে অনেক বড় আর কি, ডিঙি নৌকার সাইজ একটা। কার দেখে মনে হলো আমার বাবুচি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান, আমির মানে কি নেতা, আমির মানে কি নেতা, মানে আফগানিস্তানে যদি নেতা হইতো বা রাজা হইতো, আফগানিস্তানে যদি নেতা বলতে এখানে আসলে রাজা বুঝাচ্ছে, নেতা বলতে কি বুঝাচ্ছে, রাজা বুঝাচ্ছে, বা প্রধান, আফগানিস্তানে কি প্রধান হইতো, তাহলে আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানে ভার বহন করতো। তো সে যদি আমার বাবুচি না হয়, যদি আফগানিস্তানে আমির হইতো, তাহলে গোটা আফগানিস্তানে কি ভার বহন করতে হতো। এই কান ও কান জোড়া মুখ হ্যাঁ করলে চড়াচড়ি ভাবে কলা গিলদার বলছে, মানে ওর গাল এত বড় যে, ওর মনে করো গাল হচ্ছে এত বড়, বুঝছো? দাঁত বলছে কি গাল এত বড় যে চড়াচড়ি ভাবে কি করতে পারবে, কলা গিলতে পারবে, চড়াচড়ি ভাবে কি করতে পারবে, কলা গিলতে পারবে, কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক কপাল নেই, বলতেছে ওর কি নাক কপাল এবড়ো থেবড়ো নাই, পাগড়ি মাথায় থাকায় মাথার আকার প্রকার ঠাউর হলো না, বলছে মাথায় কি কি ছিল, পাগড়ি ছিল, মাথায় কি ছিল, পাগড়ি ছিল মাথায়, মানে ওদের যে পাগড়ি থাকে পাগড়ি ছিল, এই কারণে বলছে কি মাথার আকার প্রকার হচ্ছে অনুমান করতে, ঠাউর বলতে কি অনুমান, ঠাউর বলতে কি বোঝাচ্ছে, অনুমান হলো না, তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাটো কান অব্দি পৌঁছে, বলতেছে তবে আন্দাজ করছি কি মানে বেবি সাইজের হ্যাটো কান অব্দি, মনে করো এরকম একটা ইয়া ছিল, পাগড়ি ছিল, আকার জায়গাও নেই, ঠিক আছে। আচ্ছা এরপরেও চোখ চোখ নিয়ে কথা বলা হয়েছে, আমরা এগুলো দেখবো, আমরা পরের অংশে যাই। আচ্ছা বলছি কি রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে, মানে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, বুঝছো? চেহারার মধ্যে কি হয়েছে, দাগ পড়ে গেছে, শীতে গ্রীষ্মের যে আবহাওয়া, একটা ফ্লোটিং আবহাওয়া, এই কারণে দুই গালকে যেন ঘাবর না থাবর মনে হয় হইতে পারে, থাপ্পড় বুঝাচ্ছে আর কি, থাপ্পড় মেলে লাল করে দিয়েছি, কিন্তু বলছে মানে মনে হচ্ছে কি গালগুলো এত লাল হয়ে গেছে, মনে হচ্ছে কি কেউ একজন থাপ্পড় মেরে গাল লাল করে দিচ্ছে, বলছে কিন্তু কার এমন বুকের, কিন্তু কার এমন বুকের পাটা, মানে কার এমন বুকের সাহস আছে, রুজও তো মাখবার কথা না, রুজ কি, রুজ হচ্ছে তোমরা ওই বলো না, মেয়েরা বলো না ব্লাশ, ওই ব্লাশ হচ্ছে কি রুজ, ব্লাশ মাখো যে মুখ লাল হওয়ার জন্য, বলছে ও তো রুজও মাখার কথা না, যেহেতু মেয়ে না সে তো কি করার কথা না, ব্লাশও মাখার কথা না, বলছে মুখ রুজও মতো মাখবার কথা না, পরনে শিলোয়ার কুত্তা, মানে শিলোয়ার, মেয়েদের আমরা শিলোয়ার বলি না, ওরা ওই ধরনের শেলওয়ার বলতে ওই শেলওয়ার না ডিরেক্ট, শেলওয়ার পাঞ্জাবির মতো একটা পোশাক পরতো আর কি, ও বলছে পরনে শেলওয়ার কুত্তা আর ওয়ার্কশিট, ঠোঁট দুটি দেখতে পেলাম পেলাম না, বলছে ও ঠোঁটগুলো দেখ কি করছে, আমরা লেখক দেখতে পাই নাই, সেই প্রথম দিন যে ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখি না, বলছে সে প্রথম দিন থেকে তাকে যে দেখতেছি এভাবে নিচে তাকাই যাচ্ছে, বা এভাবে নিচে তাকাই দেখায়, সে আমার সাথে কথা বলে, ওই এ কারণে হচ্ছে আমাদের লেখক তার ঠোঁট হচ্ছে কি সরাসরি দেখতে পায় না, বলছে একদম শেষ দিন পর্যন্ত দেখছি কি কার্পেটের রূপ থেকে সে খুব একটা কি নজর সরায় নেয়, আর কার্পেটের রূপ থেকে কি করে নেয়, খুব একটা নজর সরায় নেয়, বুঝছে, শেষ দিন পর্যন্ত ওই যে ও দেখিনি ও গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে, আফগানিস্তানে একটা কি নিয়ম আছে বা কুসংস্কার আছে বা একটা কথা প্রচলিত কি গুরুজনদের দিকে তাকাতে নেই, কারণে সে কি করে সবসময় চোখ যেন ওনার দিকে না যায়, সবসময় কি নিচের দিকে তাকিয়ে কথা বলে, তবে তার নয়নের ভাবে খেলা বলছে, কিন্তু তার নয়নে কি করছি ভাবের খেলা দেখেছি, তার নয়নে তার মানে তার চোখে হচ্ছে কি ভাবের খেলা দেখেছি, গোপনে দেখিয়াছি, চোখ দুটি চিনেমাতে দাবরে যেন পান্তুয়া ভেসে উঠতেছে, মানে চোখ দুটি দেখে মনে হচ্ছে কি চিনেমাতি দাবরে যেন পান্তুয়া খেলা করছে, মানে চোখ আমি তোমাকে দেখাই, এখন পান্তুয়া মানে কি চিনেমাতি হচ্ছে কি মাটির তৈরি ডাবর, ডাবর মানে হচ্ছে পাত্র, মানে বাটি আছে না, আমরা মনে করো মিষ্টি খাই এরকম বাটি দিয়ে, এখানে পান্তুয়া হচ্ছে এক প্রকার মিষ্টি আর কি, ওই মিষ্টি যখন মনে করো একটা পাত্রের মধ্যে যখন একটা মিষ্টি রাখা হবে ঝোলের মধ্যে, যখন মিষ্টি যখন দেখা যাবে ওইরকম যেরকম দেখতে মনে হয়, এখানে ও চোখগুলো দেখতে এরকম মনে হচ্ছে, মানে একটা চোখগুলো অনেক বড় বড় আর কি, চোখে হচ্ছে কি চিনেমাটির ডাবরে মনে হচ্ছে কি, হ্যাঁ
মনে হচ্ছে কি চীনামাটি ডাবরে যেন পান্তুয়া ভেসে উঠেছে, জরিপ করে ভরসা পেলাম, ভয় হলো। বলছে ওর সম্পর্কে খবর নিয়ে আমার কি হয়েছে, একটু ভরসা পাইছি, আবার ভয় হয়েছে। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবে, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাক। বলছে ও মানে ভীমসেনের মতো মানে খুব শক্তিশালী এবং খুব একদম প্রখর, ভালো রান্নাও করতে পারে, কিন্তু আবার বিপদে আপদে কি সে আমার কি রক্ষাকর্তা হয়ে থাকবে। হ্যাঁ বলছে কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যাবো, কিন্তু প্রশ্ন হয়েছে যেরকম রক্ষা করবে, এরকম যদি কোনোদিন আমাকে আবার বিপদে ফেলাই দিয়ে বিগড়ে যায়, তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলাম। বলতেছে মানে ওর জন্য মানে কি ও আসলে কিরকম, এটার জন্য খোঁজা শুরু করতেন। রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছে, বলতে আব্দুর রহমান বলতে কাকে বুঝাচ্ছে, আব্দুর রহমানকে। আব্দুর রহমানকে আমাদের লেখক জিজ্ঞেস করছে কি পূর্বে মানে সে আগে কোথায় কাজ করেছে। উত্তর দিল কোথাও না, পল্টনে ছিল। মেসেজ বলতেছে উত্তর দিছে কি সে মানে আগে কোথাও কাজ করে নাই, ও আগে কি ছিল পল্টনে, পল্টনে একটা জায়গার নাম, ওইখানে কি ছিল, ছিল মেসেজ চার্জে। মেস তো বুঝো ছেলেরা বা মেয়েরা যে সিঙ্গেল ভাবে মানে ফ্যামিলি ছাড়া যে থাকে ওই জায়গায় মেস বলতে, ওরকম মেস একটা দায়িত্ব ছিলাম। 1 মাস হলো খালাস পেয়েছি, বলতে 1 মাস হয়েছে কি ওই মেস থেকে ছাড়া পাইছি। রাইফেল চালাতে পারো, আমাদের লেখক হচ্ছে যে আব্দুর রহমানকে জিজ্ঞেস করছে। ওই যেহেতু লেখকের অধ্যক্ষ যে বলছে যে সে কি খুন খারাপি করতে পারে, এখানে বলছে কি রাইফেল চালাতে বলো, এক গাল হেসে বললো কি এক গাল হাসলো, আব্দুর রহমানকে তখন কি করে হাসছে আর কি, মানে উত্তর তো দিতে পারছে না। কি রাখতে জানো, পোলাও কোরমা কাবাব ফালুদা। আমি আব্দুর রহমানকে জিজ্ঞেস করছি তুমি কি রান্না করতে পারো, আব্দুর রহমানের উপর বলতেছে কি পোলাও কোরমা কাবাব ফালুদা সব রান্না করতে পারি। আচ্ছা চিত্রটা দেখো, এটা মনে রাখবা বুঝছো। চোখগুলো দেখে মনে হচ্ছে কি পান্তুয়া ভেসে উঠছে, মাথায় একটা পাকড়ি ছিল, দাঁত মানে গাল এত বড় যে মনে হচ্ছে কি চড়াচড়ি ভাবে মানে এভাবে হচ্ছে কলা কলা খাই ফেলতে পারবে। তারপর আঙ্গুলগুলো হচ্ছে একদম, হাত হচ্ছে কি একদম হাঁটু পর্যন্ত নেমে আসছে, আঙ্গুলো দেখতে বর্তমান মানে ঝুলন্ত কলার মতো মনে হচ্ছে। পা হচ্ছে ডিঙি নৌকার সাইজ এগুলো বলা হয়েছে। আর কাঁধও কিন্তু চওড়া কাঁধ বলা হয়েছে। আর হাইট হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি, বুঝছো। আচ্ছা আব্দুর রহমান কি রান্না করতে পারে বলছে, পোলাও কোরমা কাবাব ফালুদা। সে পোলাও কোরমা কাবাব ফালুদার কথা বলছে প্রথমে। আচ্ছা এরপরে আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে, এখন এখানে বরফ তৈরির কল আছে, আমাদের লেখক বলতেছে ফালুদা বানাতে তো বরফ লাগে, এখানে কি বরফ তৈরির কোনো কল বলতে কারখানা আছে, কিসের কল, আমাদের আব্দুর রহমান বলছে কিসের কল। আমি বললাম তাহলে বরফ আসে কই থেকে। আব্দুর রহমান বললো কেন, ওই যে পাকবানের পাহাড় থেকে। কই থেকে আসে, পাকবানের পাহাড় থেকে, ভালো করে খেয়াল রাখবা। বরফ আসে কই থেকে, পাকবানের পাহাড় থেকে। জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল, সে হচ্ছে কি জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখা দিছে। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা বরফ দেখাচ্ছে। বলছে আমাদের লেখা হচ্ছে তাকাই দেখছে কি যদিও এখন গ্রীষ্মকাল তবুও দূরে হচ্ছে নীল পাহাড়ের গায়ে কি সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললো বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়। আমাদের লেখক মানে ওকে আশ্চর্য হয়ে বলতেছে কি বরফ আনতে এত উঁচুতে উঠতে হয়, বললো না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা। বলছে না এর অনেক নিচে মানে বড় বড় অনেকগুলো গর্ত করে শীতকালে হচ্ছে কি বরফ ভর্তি করে ওই জায়গায় রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে, তাহলে বরফ কি করে আনে, গাধা বোঝাই করে, বরফ কি করে আনে, গাধা বোঝাই করে আনে। আচ্ছা দেখো উঁচু নীল পাহাড়ের গায়ে, পাকমানে পাহাড়ের রং কেমন, তাহলে নীল পাহাড়, এবং সেখানে বরফ কিসের কেমন দেখা যাচ্ছে, সাদা বরফ দেখা যাচ্ছে, কেমন সাদা বরফ। প্রশ্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, পাকমানে পাহাড়ের রং কেমন নিয়ে আসা হয়। বুঝলাম খবর টবর রাখে। বললুম তা আমার হাঁড়িকুড়ি বাসন কুসন তো কিচ্ছু নেই, বাজার থেকে সব কিনে নিয়ে এসো। রাত্রিরে রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেলাম। আব্দুর রহমান বলছে আমার তো যেহেতু জিনিসপত্র নাই, তুমি বাজার খরচ করতে চলে যাও, আজকে রাত্রে তো রান্না হবে না, কালকে দুপুরে রান্না করি, আর সকালে 1 কাপ চা দিও হবে। আব্দুর রহমান টাকা নিয়ে চলে গেছে। বেলা থাকতে কাবুল রওনা দিলাম। আমাদের লেখা হচ্ছে কি বেলা থাকতে কাবুলে রওনা দিয়েছেন। 2.5 মাইল রাস্তা, বলছে কাবুলের রাস্তা কতটুকু, 2.5 মাইল। আমি একটু আগে প্রথমে বলছিলাম একদম প্রথমে দিকে যে 2.5 মাইল দূরে খাজামুল্লাহ গ্রাম হচ্ছে আমাদের লেখক বাসা বেশি। মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে পৌঁছবো, বলছে মৃদু মধুর ঠান্ডার মধ্যে কি গড়ায় পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরছে। বলছে আমি যখন যাচ্ছিলাম তখন পথের মধ্যে দেখি আব্দুর রহমান কি পর্বতের সমান মানে অনেক বিশাল মনে করো একটা বোঝা নিয়ে কি হচ্ছে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলাম এত বোঝা বইবার কি দরকার ছিল। বলছে আমি মানে জিজ্ঞেস করছি এত বোঝা বইবার কি দরকার ছিল। একটি মুতে মানে হচ্ছে কুলি, মুতে মানে কি কুলি। তুমি দেখবে স্টেশনে কিছু লোক থাকে জিনিসপত্র বহন করার জন্য, ওদেরকে মুতে বলে। বলছে একটা মুতে ভাড়া করলে তো হতো, একজন কুলি ভাড়া করলে তো হইতো। এরপর আব্দুর রহমান কি বলে দেখো, যা বললো তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না। বলছে তার অর্থ যে এইটা যে আমি যে আব্দুর রহমান যেহেতু নরদানবের মতো, আমি যেটা বইতে পারবো না সে মোট কাবুলে বইতে যাবে। বলছে সে ওই ওজন বা এই ওজন এই কাবুলে কে বইতে যাবে। বলছে আমি বললাম
দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। এবার আমাদের লেখক বলছে তাহলে দুইজন অর্ধেক করে নিয়ে আসছে, তাহলে তো কষ্ট কম হতো। ভাব দেখে বুঝলাম, অর্থাৎ তার মাথায় খেলে নেব, অর্থাৎ আব্দুর রহমানের ভাব দেখে আমাদের লেখক বুঝছে কি এত কিছু তার আসলে মাথায় আসে না, অথবা ভাববার প্রয়োজন বোধ করেন, অথবা কি ভাবার প্রয়োজন বোধ করেনি। বোঝাদার নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। বোঝাদার সে কি করে নিয়ে আসছিল? জালের প্রকাণ্ড থলেতে করে, মানে জাল একটা বড় জালের থলে করে। তার ভিতর তেল, নুন, লকড়ি, মানে লাকড়ি লাকড়ি সব দেখতে পেলাম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতে খাবেন না। আমাদের লেখক মানে আবার আরো চলা শুরু করছে, মানে কাবুলের দিকে যাচ্ছে সময় আমাদের আব্দুর রহমান কি বলছে যে লেখক সরি সাহেব রাত্রে হচ্ছে বাড়িতে খাবেন। খুব দূর যেতে হলো না, লবিদরীয়। লবিদরীয় বলতে কি বোঝাচ্ছে? লবিদরীয় বলতে বোঝাচ্ছে কাবুল নদীর পারে পৌঁছাতে পৌঁছাতে দেখি মশিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে। টাঙ্গা হাঁকিয়ে বলতে কি, মানে উনি ঘোড়া চড়ে টকবক করে বাড়ি ফিরছেন। মানে দেখতেছে কি জিরা সাহেব অথবা অধ্যক্ষ জিরা সাহেব ঘোড়ার মতো চড়ে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বলেন, বলছে কলেজে যেহেতু উনি সিনিয়র অধ্যক্ষ এই কারণে, বা বস হিসাবে আমাদের লেখককে উনি কি করছে বকা টকা দিয়ে বলছে কি কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ার প্রয়োজন। বলছে কাবুল শহরে নিশাচর হতে হলে রাতে যদি তোমাকে চলতে হয়, কাবুল শহরে যদি রাতে তোমাকে চলতে হয় তাগদ ও হাতিয়ার লাগবে। তোমার কি লাগবে? তাগদ ও হাতিয়ারের প্রয়োজন। সেই দুধের একটাও তোমার নেই, সেই দুধের কি নাই, একটাও তোমার কাছে নাই। বসকে খুশি করার জন্য যার ঘরে ফন্দি ফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বলছে যে হচ্ছে বসকে খুশি করতে পারে না, যে হচ্ছে বসকে খুশি করার ওই সিস্টেম যায় না, তার উচিত কি তার উচিত কি মানে বস যা বলবে হ্যাঁ 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 করা। তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা, তার কাজ কি কোনো তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্থ বলতে কি অর্ধাঙ্গী মানে স্ত্রী, স্ত্রী তারে পাশে বসে সার্টেনামা এভিদামা অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি এভিডেন্টলি বলতেছে, যখন স্ত্রীও বলতেছে হ্যাঁ 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 তোমার এগুলো দরকার, তোমার এগুলো দরকার বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঘাত হয়েছিল শুনতে পাই। ফ্রান্সে নাকি নিত্য নতুন ঘরে ঘরে। বলতেছে ইংল্যান্ডে মাত্র একবার হচ্ছে কি ভিক্টোরিয়াকে হামলা হয়েছিল, আর ফ্রান্সের হামলা বলতে কি ওখানে ডাকাতি হয়েছিল, আর ইংল্যান্ডে নাকি ফ্রান্সে নাকি ডেলি হয়। আচ্ছা বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল। বলছে বাড়ি ফিরে এসে আমি যখন বসবার ঘরে মানে বসার রুমে যখন ঢুকছি আব্দুর রহমান একবার এসে কি দর্শন মানে তার চেহারা দেখাই দিয়ে গেছে আমাকে। আমি যে তার তোর নিতে ফিরে আমি যে তার আস্থানে ফিরে আসছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেলাম, এবং সে সম্বন্ধে কি সে আশ্বস্ত মানে সে নিশ্চিত হয়ে হচ্ছে বেরিয়ে গেল। তখন রোজার মাস না, বলছে তখন রোজার মাস না, তবু আন্দাজ করলাম সেহরির সময় অর্থাৎ রাত 2টার খাবার জুটতে পারে। বলছে তখন রোজার মাসটা, কিন্তু আমার মনে হয়েছে কি মানে সেহরির সময়, আমরা নর্মালি যে সময় সেহরি করি ওই সময় মানে রাত 2টার দিকে। কোন সময়? সময়গুলো ভালো করে মনে রাখবা, সেহরির সময় অর্থাৎ রাত 2টার কথা বলতেছে এখানে। তন্দ্রা লেগে গিয়েছে, আমাদের লেখক কি আস্তে আস্তে চোখে ঘুম চলে আসছে, শব্দ শুনে ঘুম ভাঙলো, শব্দ শুনে কি হচ্ছে আমাদের লেখক ঘুম ভাঙছে। দেখে আব্দুর রহমান মোগল তসবিরের ঘাড় বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে, অর্থাৎ সে হচ্ছে খাবার টাবার নিয়ে একদম মোগলদের মধ্যে আধিপত্য করে খাবার টাবার নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মুখ ধুতে গিয়ে বুঝলাম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তান রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। বলছে যদিও এখন গ্রীষ্মকাল কিন্তু পানি এখনো কিন্তু যথেষ্ট ঠান্ডা। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভিত্ত আগা আব্দুর রহমান এককালে মেসেজ চালিয়েছেন। বলছে আমার খাবার টেবিলে গিয়ে আমি যা দেখছি এটা দেখার পর আমার কোনো সন্দেহ নাই যে আমার ভিত্ত ওরা আমার চাকর আব্দুর রহমান আগে কি একটা মেসেজ চার্জ ছিল। কেন দেখো ডাবর নয়, বলছে কোনো ডাবর বলতে কি বুঝেছে, বাটি বলছিলাম আমি কিছুক্ষণ আগে, বাটি ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের করলাম। বলছে ডাবর কোনো বাটি করে মাংস আনে নাই, একটা গামলা ভর্তি মাংস নিয়ে চলে আসছে। গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে শেরখানে দুম্বার মাংস। বলছে মানে গামলা ভর্তি মাংসের কোরমা এবং পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে ঘন ইয়াতে কি করছে শেরখানে মানে শেরখানে কি 1 কেজির মতো দুম্বার গোস্ত, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি রেখেছে, তার মাঝে হচ্ছে কি মানে কিছু বাদাম কিশমিশ দেখা যাচ্ছে, এক কোণে একটি আলু অপাঙ্ক্তে মানে পুরোপুরি পাকে মানে পুরোপুরি ইয়া হয় না, সিদ্ধ হয় না, অপাঙ্ক্তে হওয়ার দুঃখে ডুবে মারার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আসছে ফুল বোম্বাই, গোটা বোম্বাই সাইজ বলতে কি অনেক বড় বড় সাইজ। আমরা নর্মালি কি স্বামী কাবাব যেগুলো দেখি এই ধরনের সাইজ মনে করো, এগুলো একদম বড় বড় বোম্বাই সাইজের কি স্বামী কাবাব হ্যাঁ। বারকোশ থালা, এক ঝুড়ি কোফতা পোলাও, আর উপরে বসে আছে একটি আস্ত মুরগির রস। বলতেছে আর মানে এত খাবার দিচ্ছে, কি দিচ্ছে দেখো মনে করো গামলা ভর্তি মাংসের কোরমা, পেঁয়াজ কাছে শেরখানে দুম্বার মাংস,
তার মাঝে কিছু বাদাম কিশমিশ আছে, এবং আলুর কথা বলা হয়েছে, আর প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই যে স্বামী কাবাব, এরপর কি বলছে বারকোষ থালায় হচ্ছে কোফতা পোলাও আর বসেছে, আর একটা আস্ত মুরগির রোস্ট, বুঝছো? এত কিছু খাবার দিছে একজন মানুষকে। কি দেখো, আমি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে আমাদের লেখক যখন অবাক হয়ে তাকিয়ে গেছে, এত খাবার দেখে আমাদের লেখক অবাক হয়ে গেছে, এতগুলো খাবার দেখে আমাদের লেখক কি হয়েছে, অবাক হয়ে গেছে। এবং তখন হচ্ছে আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় পেয়ে সাহস দিয়ে বলছে যে কি বলে দেখো রান্নাঘরে আরো আছে। আব্দুর রহমান ভাবছে কি আমাদের লেখক খাবার কম দেখে ভয় পেয়ে গেছে। আব্দুর রহমান কি বলে যে রান্নাঘরে আরো আছে, একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন কি আর করার থাকে। বলছে কেউ একজন রান্না করতে বলছে, সে 3 জন রান্না করছে, তাকে আমি বকা দিতে কি এতগুলো রান্না করছে কেন। কিন্তু কেউ একজন যদি একজনের রান্না করতে গিয়ে 6 জনের রান্না করে বলে যে রান্না করে আরো আছে, তাকে কি আর বকা দেওয়া যায়? বুঝছে? এখন আমাদের লেখক কি হয়েছে, বলছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর হয়ে গেছে। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাই না। বলছে আমার রান্না ভালো হয়েছে এবং আমার খিদাও ছিল, কারণে মোটামুটি ভালোই খেয়েছি, বাঙালির মতো ভালোই খেয়েছি। তার উপর হচ্ছে আজকে রজনীর প্রথম রজনী, বলছে আজকে প্রথম রজনী, এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম। আব্দুর রহমান কি কেমন ভাবে তাই দেখো, ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় একদম মনোযোগ দিয়ে গভীরভাবে মরা কাটা, মানে মৃত লাশ কাটা যখন দেখে, মানে তারা যখন ওই কাটাকুটো দেখে, ফরেন্সিক জিনিসটা দেখে, আব্দুর রহমান সেবা হচ্ছে কি আমার লেখক যেভাবে খাচ্ছিল ওইরকম হচ্ছে কি সেরকম আমার খাবার রকম বহর দুইয়ে তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমাদের লেখকের খাবার সে হচ্ছে কি একদম চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললাম ব্যাস উৎকৃষ্ট হচ্ছে আব্দুর রহমান। আমাদের লেখক বলছে কি ব্যাস তুমি অনেক ভালো রান্না করছো আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান মানে হচ্ছে কি হুট করে বের হয়ে যাওয়া, হুট করে ঘর থেকে বের হয়ে যাওয়া। আব্দুর রহমান হচ্ছে অন্তর্ধান। আব্দুর রহমান হুট করে ঘর থেকে বের গেছে, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে এসেছে, কি হাতে এক থালা ফালুদা নিয়ে এসে হচ্ছে আবার ফিরে আসছে। আমি সবিনয় জানলাম যে আমি মিষ্টি পছন্দ করি না। আমাদের লেখক কি সবিনয় একদম বিনয়ের সাথে জানাইছে কি আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনর্পি, সে হচ্ছে পুনর্পি অন্তর্ধান, সে পুনরায় কি আবার চলে গেছে, হুট করে বের গেছে। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেঁজা বরফের গুতে ভর্তি, একটা বাটি নিয়ে আসছে, যে বাটিটা কি পেঁজা বরফে ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞেস করলাম এ আবার কি। আমাদের লেখক জিজ্ঞেস করতে এটা আবার কি জিনিস। আব্দুর রহমান উপরে বরফ সরিয়ে দেখালো, নিচে আঙ্গুর। আব্দুর রহমান কি উপরে বরফ সরিয়ে দেখাচ্ছে, কি নিচে হচ্ছে আঙ্গুর আছে। কি আঙ্গুর? মুখে বললো বাগেবালার বরফি আঙ্গুর। কিসের বাগেবালার, বাগেবালার তামাম আফগানিস্তানের মশহুর, মানে পুরা আফগানিস্তান, তামাম মানে কি পুরো, তামাম মানে কি পুরো, মানে সম্পূর্ণ, মশহুর মানে জনপ্রিয়, মানে সম্পূর্ণ আফগানিস্তান হচ্ছে কি এই বাগেবালার এই বরফি আঙ্গুরগুলো জনপ্রিয়। ঠিক আছে, এরপরে বলে একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসতে বলছে। বলে একটা হচ্ছে বাটিতে নিয়ে কিছু আঙ্গুর আর বরফ নিয়ে বসছে। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণ এক একটা করে হাতি নিয়ে সে বরফের টুকরোয় ঘষিয়ে ফিরে অতি সন্তর্পণে ঘষে। মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন, বুঝলাম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম মানে কি ঠান্ডা। বলছে মানে বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুরগুলো যথেষ্ট কি হয় না, ঠান্ডা হয় নাই বলে এই মোলায়েম কায়দা, মানে এগুলো হাত দিয়ে আঙ্গুরগুলো কি করতেছে, চেষ্টা করতেছে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে। ওদিকে তালুয়া জিভের মাঝখানে একটা আঙ্গুরে চাপ দিতে আমার বৃক্ষ পর্যন্ত ঝিনঝিন করে, মানে ঠান্ডায় আমাদের লেখকের ব্রহ্ম পর্যন্ত কি ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি। কিন্তু আব্দুর রহমান যদি ভেবে বসে যে আমি নিতান্ত জঙ্গলি, তাই যাই খাইবার পাসের হিম্মত খাইবার পাস হবে। খাইবার পাস হচ্ছে আফগানিস্তানের প্রবেশের একটা প্রবেশ পথ। ওই প্রবেশ পথ এখানে হচ্ছে আফগানিস্তান সদ্য স্বাধীন হওয়ার পরে ওইখানে প্রবেশ করা খুব কঠিন একটা বিষয় ছিল। এখানে বলছে খাইবার পাসে হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আসতে গিললাম। বলছে ওই কারণে আমি কি গোটা 8 পিস কি হয়েছে আঙ্গুর খাইছি, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না, খান্ত দিয়ে বললাম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। বলছে এবার আমি অনেক খাইছি, এবার তুমি কি করো ভালো করে খাও। কার গোয়াল কে দে ধোয়া। বলছে কার গোয়াল হচ্ছে কে ধোয়া দে, মানে বলছে কার কথা কে শুনে, এটা বুঝাচ্ছে কি, বুঝাচ্ছে কি কার কথা কে শুনে। এবার আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। এবার আব্দুর রহমান কি নিয়ে আসছে, চায়ের সাজ সরঞ্জাম নিয়ে আসছে। কাবুলি সবুজ চা। কেমন চা? কাবুলি সবুজ চা। আমি একবার ঢাকায় সবুজ চা খেয়েছিলাম। বলছে কি কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রঙ। বলছে চায়ের নাম হচ্ছে সবুজ চা, কিন্তু পেয়ালায় ঢাললে অতি ফিকে মানে হালকা হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। বলছে সে চায় কি দেওয়া হয় না, দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি একমাত্র শুধু প্রথম কাপে হচ্ছে চিনি দেওয়া হয়, আর এটা হচ্ছে টোটাল 6 কাপ খায়, আর 1 কাপেও চিনি দেয় না। দ্বিতীয় পেয়ালায় তাও না। তারপর ওইরকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা 6 খায়। কয় কাপ খায়?
6 কাপ খায়। একসাথে চা কয় কাপ খায়? 6 কাপ। কিন্তু কাপগুলো ছোট ছোট, বুঝছো? এই সাইজের, বেশি মানে একদম ছোট ছোট কাপে, বুঝছো? কাপড়া পেয়ালা 6 খায়। অবশ্য পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। কফির পাত্র বলতে তুমি আসলে মানে নর্মাল ওয়াইন টাইম একদম ছোট কিছু ওয়াইন টাইম থাকে না, ওগুলোর মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান কয় মিনিটের জন্য বেরিয়ে গেল? 10 মিনিটের জন্য। এরপরে ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিয়ে, বলতেছে আমাদের লেখক ভাবছে কি এই বেলা হচ্ছে দরজা বন্ধ করে দিয়ে, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। বলছে এবার হয়তো কিছু একটা নিয়ে চলে যাবে। বলছে আস্ত উটের রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে। বলছে আমাদের লেখক মজা করে, তুমি পুরো গল্প কিন্তু দেখবা যতগুলো বর্ণনা করা হয়েছে বেশিরভাগ কিন্তু মজা করে বর্ণনা করা হয়েছে, কারণে ওকে রম্য লেখক বলা হয়। বুঝছে? দরজাটা হয়তো বন্ধ করে দিই, নাইলে দেখবা আব্দুর রহমান আসি বলবে যে কি ওটের রোজটাই দিতে ভুলে গেছে গা। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। বলছে আমি যখনই ভাবছি দরজা বন্ধ করে দিব, আব্দুর রহমান তখন কি আবার এসে হাজির হয়েছে। এবার এক হাতে থলে ভর্তি বাদামার আখরোট। বলছে এক হাতে কি থলে ভর্তি বাদামার আখরোট, আর অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে মুড়ে বসে বাদাম আখরোটে খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমায় কাছে দিয়ে এসে দাঁড়ালো। তো এক মুঠো হচ্ছে আমাদের লেখকের কাছে দিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। বলছে কি আমার রান্না হয়তো হুজুর অর্থাৎ আমাদের লেখকের পছন্দ হয়নি, এরকম বলতেছেন। কে বললো পছন্দ? আমাদের লেখক বলছে কে বললো পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? এবার আব্দুর রহমান বলে তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম কি আশ্চর্য, তোমার তোমার বপু হবে, সরি তোমার বপুটার সঙ্গে আমার তনুতা, অর্থাৎ তোমার বিশাল দেহের সাথে আমার কি ছোট দেহটা মিলে দেখো তো, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ। বলছো তোমার বিশাল শরীরের সাথে আমার এই ছোটখাটো শরীর একটা মিলে দেখো, তারপর তুমি আন্দাজ করে দাও যে আমার পক্ষে আসলে কি পরিমাণ খাওয়া সম্ভব। ও আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সে করে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। আব্দুর রহমান আর কি করছে, আমাদের লেখকের সাথে তর্কাতর্কি না করে আবার ওই কোনায় গিয়ে খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বললো কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। বলতেছে কি কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। এটা প্রশ্ন আসতে পারে যে এই কথাটি কে বলেছে, উক্তি কার? কার? আব্দুর রহমানের। পানি তো পানি নয়, সেজন্য সালানো পাথর, সালানো গালানো হইতে পারে, গালানো পাথর মানে পাথর গলানো, মানে খুব শক্ত পানিগুলো। কি শক্ত শক্ত বলতে কি পানিগুলো মানে মন মতো না আর কি। পেতে গিয়ে এক কোণে যদি বসতো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরো। বলছে পেতে গিয়ে যদি পানিগুলো বসে মনে হয় না আর কোনোদিন বেরোবে, এরকম পানি। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাদীর এটা হলকা হবে। এই এখানে তো বানান ভুল লিখতেছে। কাবুলের হাওয়া তো হাওয়া না, বলছে থেকে আতশবাদীর হলকা। আতশবাদীর কি হলকা। মানুষের খিদে হবে বা কি করে? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনো পানশির গিয়েছেন? আমাদের লেখকের দিকে না তাকায় আব্দুর রহমান জিজ্ঞেস করতেছে কি কোন জায়গার কথা জিজ্ঞেস করছে? পানশির কথা। বলছে হুজুর কখনো পানশির গিয়েছেন? এবার আমাদের লেখক বলছে সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। তাহলে পানশির কোথায়? উত্তর আফগানিস্তান। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীল কয়ের জন্য। পানশির হচ্ছে কি উত্তর আফগানিস্তানের একটা জায়গা। আমার দেশ সে কি জায়গা? আমার দেশ বলতে কি আমার গ্রাম বা আমার এলাকা। বলছে সে কি জায়গা? অর্থাৎ আব্দুর রহমান বলছে সে কি জায়গায় একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে। বলছে আপনি একটা আস্ত দুম্বা খাওয়ার পরে এক ঢোক পানি খাবেন, এরপর দেখবে আবার খিদে পাবে। বলছে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে। বলছে আকাশের দিকে মানে মুখ করে একটা লম্বা দম নেই, শরীরে এই পরিমাণ ফ্রেশ এয়ার ঢুকবে যে মানে আপনার মনে হচ্ছে কি আপনি একটা তাজি ঘোড়া মানে যেগুলো হচ্ছে বাজিতে ঘোড়া দৌড়ায় ওরকম ঘোড়ার সাথে কি বাজি রেখে দৌড়াইতে পারেন আপনি। পানশিরে মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে যায়। পানশিরে মানুষ হচ্ছে পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ওরা ভর করে উড়ে যায়। শীতকালে সে কি বরফ পড়ে? বলছে শীতকালে কি কি পরিমাণ যে বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। বলছে শীতকালে বরফে একদম মাঠ ঘাট সবকিছু ঢাকা পড়ে যায়, ক্ষেত খারামের কাজ বন্ধ, বরফের তোলায় রাস্তা চাপা পড়ে। বরফের নিচে কি কি পড়ে? রাস্তা চাপা পড়ে। কোনো কাজ নেই কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই উঠে না। আহা সে কি আরাম। বলছে সে কি আরাম, বাড়ি থেকে বেরোনো লাগবে না, সারাদিন বসে বসে শুধু বরফ জোগা লোহার বার কষে আন্দাজ জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বল তোলায় চাপা দিয়ে বসবেন, গিয়ে জ্বালা পাশে বলতে লোহার বার কষে হচ্ছে কি আগুন, আচ্ছা আগুন জ্বালিয়ে হবে, এটা আগুনই হবে মানে এরকম কিছু হবে, মানে আগুন জ্বালানোর কথা বলতেছে। আগুন জ্বালা হচ্ছে কি আপনি একদম জানালার কাছে গিয়ে বসবেন, বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে 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 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, বলছে কি বরফ একদম 7 দিন পর্যন্ত বরফ পড়ে, এরকম হয়। আপনি বসেই আছেন আর দেখছেন চৌচির বরফ কি রকম বরফ পড়ে। আমি বললাম 7 দিন ধরে জানলার কাছে বসে থাকবো? আমাদের লেখক তখন আব্দুর রহমানকে জিজ্ঞেস করছি যে আমি 7 দিন ধরে জানলার কাছে বসে থাকবা? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে কখনো এতটা অপদস্থ হয়নি। বলতেছে আব্দুর রহমানকে যখন আমি প্রশ্ন করলাম যে আমি 7 দিন এভাবে জানলার পাশে বসে থাকবো, তখন আব্দুর রহমান আমার দিকে এভাবে তাকাইছে, মনে হচ্ছে কি এরকম বেরসিকের পাল্লা মানে এরকম একদম নিরামিষ মানুষের পাল্লায় সে কখনোই পড়ে নেই।
এত অপদস্থ সে কখনো হয় না। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলা পাশে বসুন, দেখুন পছন্দ না হয়। বলছে একবার আসি, জানলা পাশে বসুন, দেখুন, আপনি যদি পছন্দ না হয় আব্দুর রহমান গদ্যন্ত রয়েছে। খেয়ে তুলে গিয়ে বলল, সে কত রকমের বরফ। বলছে বলছে যদি আপনার পছন্দ না হয় আমার গদ্যন্ত আছে, আপনি আপনার গদ্যান ফেলে দিবেন। বলছে সে কত রকমের বরফ পরে, দেখো কখনো সোজা ভেড়া ছেঁড়া পেঁচা তুলের মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিচ্ছু দেখা যায় না, কখনো ঘুরগন্তি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, কখনো বয় জোরে বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পাজে সে যেন বাতাস ডাল গলাবর্তী চরকি চালিয়ে দিয়েছে। বলছে বরফ কত ধরনের বরফ পরে, কত স্টাইলে বরফ পরে, কখনো পেঁজা তুলের মতো, কখনো জোরে, কখনো ঝড়ের মতো বরফ পরে, কখনো এমন নর্মাল বরফ পরে। এই ঘটনাগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলোপাথারি ছোট ছোট লাগায়। বলতে মানে বরফ পরে যেভাবে ডাইনে বামে একদম এলোপাথারি পরে, হু হু করে, কখনো এক মুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানে ছুটে গেলো। বলছে কখনো কি একদম মনে হচ্ছে কি মানে বরফ এত জোরে চলতেছে, আমার বরফ মানে ঘোড়া থেকে জোরে বরফ ছুটে যায়। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, কখনো কি একদম সবকিছু ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, শুধু শুনতে পাবেন সেও সেও তার সঙ্গে আবার মাঝে মধ্যে যেন দারুল আমানের ইঞ্জিলের স্মৃতির শব্দ। বলছে কখনো মানে বরফ সবকিছু অন্ধকার, শুধু বরফ পড়া শব্দ শুনতে পারবে। কখন কি শব্দ মানে অনেক জোরে হবে, একদম ইঞ্জিলের শব্দের মতো হবে। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষা। বলছে ওই ঝড়ে যদি আপনি একবার পড়েন, মানে ওই বরফ পড়া ওই ঝড়ে যদি আপনি পড়েন, আর কোনো রক্ষা নেই, কোথা থেকে কোথায় উড়ে নিয়ে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানা। বলছে কোথা থেকে কোথায় যে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, আর না হলে অনেক সময় কি একদম বরফের উপর কি উপরে বেহুশ হয়ে পড়ে থাকবেন, তার উপর জমে উঠবে 6 ফুট হু হাত, আচ্ছা এটা মানে 6 হাত এরকম কিছু হয়তো, 6 হাত 6 হাত উঁচু বরফের কম্বল। বলছে তার উপর কি বরফের কম্বল উঠবে গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো উঠবে। বলছে তখন ওই বরফ মনে হবে কি গরম লাগতেছে, বরফের ইয়াগুলো আপনাকে দিবে, সত্যিকার কম্বলের মতো দিবে। তার তলায় মানুষ 2 দিন পর্যন্ত জ্যান্ত পাওয়া গেছে। বলতে এরকম বরফের নিচে মানুষকে কি 2 দিন পর্যন্ত জ্যান্ত পাওয়া গেছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গেছে। বলতে একদিন সকালে ঘুম ভাঙবে দেখবেন যে কি আপনার বরফ পড়া বন্ধ হয়ে গেছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সেই রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। বলছে সূর্য উঠছে এবং সাদা যে রশ্মি আসতেছে ওই রশ্মির দিকে আপনি চোখ মেলে তাকাইতে পারছেন না, কারণ আপনি তো গত 7 দিন ধরে ঘরের ভিতর। তখন কি মানে সূর্যের আলো আপনার কাছে খুব মনে হবে, বিকট মনে হবে। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোতে হবে। বলছে কাবুলের বাজারে কি কালো চশমা পাওয়া যায়, তখন হচ্ছে কি ওইটা পরে বেরোতে হবে। সে হাওয়া দম নিয়ে বুকে ভরবে, তাদের একরত্তি ধুলো নেই। বলছে ওই সময় আপনি কি হাওয়া নিয়ে বুকে ভরবে, ওই হাওয়াতে কি নেই, কোনো ধুলো নাই, বালু নাই, ময়লা নাই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা যেতিয়ে নিয়ে। বলছে হাওয়াগুলো ঢুকবে একদম কোনো ফ্রেশ হাওয়া, এরপর আপনার ভেতরে যত ময়লা আছে এগুলো সবগুলো নিয়ে আবার বের হয়ে যাবে গা। দম নেবেন, ছাতি এক বৃহৎ, ছাতি বলতে কি বুকের এই অংশটা, মানে মানে এভাবে বুক ফুলে উঠবে, আবার হচ্ছে যখন দম ফেলবেন তখন এক বৃহৎ নেমে যাবে। এক দম নেওয়াতে এক বছর আয়ু বাড়বে। বলছে আপনি তখন একবার দম নেওয়াতে আপনি 1 বছর আয়ু বেড়ে যাবে গা, মানে বাতাসগুলো এত পরিমাণ ফ্রেশ। একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। 100টা কি হবে মানে ওষুধ বা ময়লা বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো। বলছে তখন কি আপনি ফেরত আসে যদি একটা আস্ত দুম্বা খাইতে না পারেন তবে আমি কি করবো, আমার গোফ কামিয়ে ফেলবো। এই গোফ নিয়ে একটা খুব মজার গল্প আছে রবার্ট টি কিওসাকির, যেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড নামে একটা খুব বিখ্যাত বইয়ের লেখক রবার্ট টি কিওসাকি। উনি একবার একটা মানে একটা ইনভেস্টরের সাথে একবার কথা হচ্ছিল, উনি ইনভেস্টরকে উনি বলছে যে আমি আপনার ব্যবসায় রবার্ট টি কিওসাকি হচ্ছে ইনভেস্ট করার কথা ছিল। বলছে আমি আপনার ব্যবসায় ইনভেস্ট করবো, কিন্তু আমার একটা সত্য। বলছে কি সত্য? যে আপনার গোফ কামাই ফেলতে হবে। এটা আসলে কেন বলছে জানো? গোফ কামানোর সাথে আসলে ব্যবসা কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি বলছে চাচ্ছিল আসলে মানে উনি নতুন ওই লোকটা যার উপরে উনি ইনভেস্ট করবে ওই লোকটা আসলে নতুনত্ব বা কোনো কিছুকে গ্রহণ করতে পারে নাকি ওই জিনিসটা দেখার জন্য। অনেক হচ্ছে গোফটাকে একটা সংস্কৃতি হিসেবে ধরে রাখে, বা এটা মানে বাবা রাখছে আমিও রাখবো এই ধরনের। এটা তো আসলে মানে ওরকম নির্দিষ্ট কোনো বিষয় না, ধর্মীয় কোনো বিষয় না থাকলে এটা আসলে ওরকম কোনো বিষয় না। বলছে কি এখানে ওই গোফ রাখাটা মানে খুব আভিজাত্য জিনিস মনে করা হয়। আর যারা রান্না করছিলাম তার ডাবল দিল, আপনি খিদের চোটে আমায় কতল করবেন, মানে আমাকে বারবার বলবেন যে আবার খাবার দাও। বলছে আজকে যা রান্না করছি এই ডাবল দিলে ওই দিন আপনি আরো খাইতে চাইবেন। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, মানে তোমার কথাই ঠিক, শীতকালটা আমি পানছিঁড়ে কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলো সে বড় খুশ বাত হবে হুজুর। বলছে আমরা যখন আমাদের লেখক বলছে যে কি আমি শীতকালকে পানছিঁড়ে কাটাবো, তখন আব্দুর রহমান বলছে কি আমি খুব খুশি হয়েছি হুজুর। আমি বললাম
তোমার খুশির জন্য না, প্রাণ বাঁচানোর জন্য। আমাদের লেখা বলছে কি তোমার খুশির জন্য না, আমি আমার প্রাণ বাঁচানোর জন্য। হ্যাঁ, আব্দুর রহমান অবাক হয়ে গেছে, সেখানে প্রাণ বাঁচানোর কি আছে? আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম যে তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে? হ্যাঁ, আমাদের লেখক মানে এটা মজা করে শেষ করছে যে তুমি যদি সমস্ত শীতকালটা ওই পান ছিঁড়েও জানালার পাশে বসে কাটা, তাহলে আমার রান্না কে করবে? তুমি রান্না না করলে তো আমি না খেয়ে মরবো। ওই জিনিসটা এখন বলছে। তাহলে আশা করি বুঝছো তোমরা সকলে গল্পটা। এটা খুব মজার একটা গল্প। সৈয়দ মুজতবা আলী খুব জনপ্রিয় একজন লেখক এবং খুব রম্য এবং ভ্রমণ কাহিনী লেখক। আশা করি পুরো গল্পটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। সৃজনশীল এমসিকিউ কোনো ধরনের সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তাও আমরা শেষের দিকে তোমাদের বহুপদী বা এই ধরনের কোনো ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।